নমস্কার। গল্পের বৈঠকে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটা গল্প আপনাদের শোনাতে চাই। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত কথা সাহিত্যিক। ওনার জন্ম 30শে মার্চ 1899 সালে উত্তরপ্রদেশের জৌনপুর, তার নিজের মামার বাড়িতে। তিনি পিতার চাকরি সূত্রে বিহারের মুঙ্গেরে ম্যাট্রিকুলেশন পাস করেন। তিনি বলিউডের সঙ্গে যুক্ত ছিলেন। তার সৃষ্ট চরিত্র ব্যোমকেশ বক্সী বিশেষ জনপ্রিয়তা লাভ করে। তাছাড়া বরদা চরিত্রটাও ওনার সৃষ্টি। তিনি প্রচুর উপন্যাস, ছোট গল্প ও চিত্রনাট্য লিখেছেন অনেক ঐতিহাসিক উপন্যাস। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল কালের মন্দিরা, চিন্দের বন্দি, গৌর মল্লার, তুমি সন্ধ্যার মেঘ। 22শে সেপ্টেম্বর 1970 সালে মাত্র 71 বছর বয়সে তিনি পুনেতে মারা যান। তাই চলুন শুরু করা যাক আজকের গল্প, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা বিনুর জলপানি। বিনোদ যখন সেকেন্ড ক্লাস থেকে ফার্স্ট ক্লাসে উঠল, তখন একদিন স্কুলের হেডমাস্টার মহাশয় তাকে নিজের ঘরে ডেকে পাঠিয়ে বললেন, বিনু, এখন থেকে তোমাকে কিন্তু স্কুলের মাইনে দিতে হবে, না দিলে নাম কাটা যাবে। বিনুর মুখ শুকিয়ে গেল। সে ভারী গরিবের ছেলে। মাইনে দিয়ে স্কুলে পড়বার মতো ক্ষমতা তার নেই। এতদিন সে বিনা বেতনেই পড়ে এসেছে। কিন্তু আজ হঠাৎ এ কি হলো? সে ক্ষীণ স্বরে বললে, কিন্তু স্যার, আমি তো বেশ ভালো করেই পাস করেছি। হেডমাস্টার মহাশয় দুঃখিতভাবে মাথা নেড়ে বললেন, সে আমি জানি বিনু, তুমি খুব ভালো ছেলে। আমার যদি কোনো হাত থাকতো তাহলে আমি তোমার জল পানি দিতাম, কিন্তু বলে তিনি আবার মাথা নাড়লেন। বিনু ধরা ধরা গলায় বললে, আমি কি কোনো দোষ করেছি স্যার? মাস্টার মশাই বিনুর পিঠে হাত রেখে বললেন, না বিনু, তুমি কোনো দোষ করনি, কিন্তু তোমার বাবা। এই পর্যন্ত বলে কথাটা পাল্টে নিয়ে বললেন, এর ভেতর অনেক কথা আছে। তুমি ছেলে মানুষ, সব কিছু বুঝবে না। আমি বলি, তুমি এক কাজ করো। জমিদার ভূপতিবাবু হচ্ছেন স্কুল কমিটির প্রেসিডেন্ট। তুমি না হয় তাকে গিয়ে ধরো। যদি তিনি হুকুম দেন তাহলে কিন্তু কোনো গোল থাকবে না। বিনু আস্তে আস্তে বাইরে এসে দাঁড়ালো। 10খানা গ্রামের মধ্যে এই একটি হাই স্কুল। বিনুর কত আগ্রহ, কত উৎসাহ ছিল। এখান থেকে জল পানি পেয়ে যদি পাস করতে পারে তাহলে কলকাতায় গিয়ে কলেজে পড়বে, বিএ এমএ পাস করে আবার গ্রামে ফিরে আসবে। কিন্তু এখন কলেজে পড়া তো দূরের কথা, স্কুলের মাইনে জোগাবে সে কোথা থেকে? তার বাবা অন্য ধরনের লোক। বিনু লেখাপড়া ছেড়ে দিলেই বোধ হয় তিনি আরো বেশি খুশি হবেন। তিনি কেবল দুনিয়ার লোকের সঙ্গে ঝগড়া করতে বেশি ভালোবাসেন। বিনু তার নিজের আগ্রহেই এতদূর পর্যন্ত পড়তে পেরেছে। বাবাকে পড়ার খরচ দিতে হলে কোন কালে স্কুল ছেড়ে দিতে হতো। রাস্তায় যেতে যেতে সে ভাবতে লাগলো, জমিদার ভূপতিবাবু তো বেশ ভালো লোক, খুব দয়ালু আর ধার্মিক। তিনি কি তার এই সামান্য প্রার্থনাটুকু মঞ্জুর করবেন না? তার তো এত টাকা, তা থেকে কয়েকটি টাকা তিনি মাসে মাসে কি বিনুকে দেবেন না? এখন ভূপতিবাবুর দয়ার ওপরই তার ভবিষ্যৎ নির্ভর করছে। ভাবতে ভাবতে বিনু চোখ দিয়ে জল পড়ল। জমিদার বাড়িতে গিয়ে সে দেখল ভূপতিবাবু বারান্দার ইজি চেয়ারে শুয়ে তামাক খাচ্ছেন। সে বিনীতভাবে নমস্কার করে দাঁড়াতেই জমিদারবাবু তার দিকে ফিরে বললেন, কি চাও? বিনু সংকুচিতভাবে থেমে থেমে নিজের বক্তব্য বললে। নিজের দারিদ্র্যের কথা প্রকাশ করতে তার ভারী লজ্জা করতে লাগলো, কিন্তু তবু সে সব কথা বললে। লেখাপড়ার দিকে তার এত আগ্রহ যে সেজন্য সে আগুনে ঝাঁপ দিতেও দ্বিধা করত না। সমস্ত শুনে জমিদার ভূপতিবাবু বললেন, আচ্ছা, তুমি হারান হালদারের ছেলে নয়? ক্ষীণ স্বরে বিনু বলল, আজ্ঞে হ্যাঁ। জমিদার প্রশ্ন করলেন, তোমার বাবা তোমার স্কুলের মাইনে দিতে পারে না? বিনু চুপ করে রইল। জমিদার তখন চড়া সুরে বললে,
ছেলে স্কুলের মাইনে যে দিতে পারে না, সে আবার জমিদারের সঙ্গে মামলা করতে আসে কোন সাহসে? এ কথার আর বিনু কি উত্তর দেবে? সে ঘাড় নিচু করে দাঁড়িয়ে রইল। তার বুকের মধ্যে কান্না গুমড়ে উঠতে লাগলো। জমিদার বাবু ফটকের দিকে আঙুল দেখিয়ে বললেন, যাও, এখানে কিছু হবে না। গ্রামের পূব দিকে 3-4 মাইল জায়গা জুড়ে বিরাট জঙ্গল। আগে বোধ হয় ওই জায়গাটায় কোনো বড় শহর ছিল। তারপর ভূমিকম্প বা ওই ধরনের কোনো কারণে নগর ধ্বংস হয়ে গেছে। এখনো জঙ্গলে ঢুকলে বড় বড় বাড়ির ইট পাথর স্তূপাকৃত হয়ে পড়ে আছে দেখা যায়। সেসব ভাঙা ইমারতের ফাটলে ফাটলে প্রকাণ্ড প্রকাণ্ড বট, অশ্বত্থ আরও কত রকমের গাছ গজিয়েছে। কেবলমাত্র একটা পাথরের কালী মন্দির ওই ভগ্নস্তূপের মধ্যে অটুট আছে। এমনকি তার লোহার ভারী দরজাটা পর্যন্ত নষ্ট হয়ে যায়নি। কিন্তু দিনের বেলায় এখানে অন্ধকার হয়ে থাকে। জঙ্গলের ঘন পাতা আর ডালপালা ভেদ করে সূর্যের আলো ঢুকতে পারে না। গ্রামের লোকেরা সহজে এই জঙ্গলে ঢুকতে চায় না। তবে গ্রামের মেয়েরা কখনো মানতের পুজো দেওয়ার জন্য কালী মন্দিরে যেত, কিন্তু সন্ধ্যা হওয়ার আগেই আবার গ্রামে ফিরে আসতো। সন্ধ্যের পর ও জঙ্গলে ঢোকবার কারও সাহস ছিল না। এই জঙ্গলটাই ছিল বিনুর বেড়াবার জায়গা। দিনের বেলা একটু অবকাশ পেলেই সে বনের মধ্যে ঢুকে পড়ত। বনের মাঝখানে কালী মন্দিরের কাছেই একটা প্রকাণ্ড উঁচু অশ্বত্থ গাছ ছিল। তার মাথা অন্য সব গাছের মাথা ছাড়িয়ে গ্রাম থেকে দেখা যেত। এই গাছটি ছিল বিনুর বৈঠকখানা। ছুটির দিনে সে বই পকেটে করে সে গাছে গিয়ে উঠত। গাছের প্রায় মগ ডালের কাছে সে দড়ি দিয়ে একটা দোলনা বানিয়েছিল। তাতেই সে আরাম করে বসে সে বই পড়ত। ঘুম পেলে ঘুমিয়েও নিত। তার এই গোপন আস্তানাটির কথা কেউ জানত না। সেদিন বিকেলবেলা জমিদারবাবুর বাড়ি থেকে বেরিয়ে বিনু বাড়ি গেল না। পা দুটো তার অজান্তেই তাকে বনের দিকে টেনে নিয়ে চলল। জমিদারবাবুর কড়া কথাগুলো তার প্রাণে বিঁধেছিল, কিন্তু তার চাইতেও বেশি কষ্ট হচ্ছিল এই কথা ভেবে যে সে আর পড়তে পাবে না। কোথায় পাবে সে টাকা? বাবাকে বলতে গেলে তিনি বলবেন, ঢের লেখাপড়া হয়েছে, এবার আদালতে মুহুরির কাজ শেখো, কাল থেকে আমার সঙ্গে সদরে বেরোতে হবে। বাবার সঙ্গে মোকদ্দমার কাগজ বগলে করে সদরে যেতে হবে। ভাবতেই বিনুর চোখ জলে ভরে উঠল। ঘন ঘন চোখের জল মুছতে মুছতে যখন সে তার প্রিয় গাছটি তলায় গিয়ে দাঁড়ালো, তখন সন্ধে হতে আর দেরি নেই। গাছের নিচে অন্ধকার জমার বেঁধে এসেছে, কিন্তু তবু বাড়ি ফিরে যেতে আজ তার মন সরল না। সে গাছে উঠে দোলনার ওপর চুপ করে বসে ভাবতে লাগলো। গাছের মগ ডালে তখনও বেশ আলো আছে। সেখান থেকে জমিদারবাবুর উঁচু পাকা বাড়িটা স্পষ্ট দেখা যায়। বিনু ভেবে ভেবে কোনো কুল কিনারা পেল না। জমিদারবাবুর ওপর বিনু রাগ করতে পারে না, শুধু নিজের ব্যর্থ জীবনের কথা এসে ভাবছিল। ক্রমে রাত্রি ঘনিয়ে এলো। পাখিরা যে যার বাসায় রাত্রির মতো আশ্রয় নিলে। তখন সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে আস্তে আস্তে গাছ থেকে নামতে আরম্ভ করলে। যখন সে গাছের প্রায় গুড়ির কাছ পর্যন্ত নেমেছে, হঠাৎ মানুষের গলার আওয়াজ পেয়ে সে থমকে দাঁড়ালো। নিচে অন্ধকারের মধ্যে হাঁড়ির মতো গলায় কে যেন বলে উঠলে, গঙ্গারাম, বাতি জল। কিছুক্ষণ পরে একটা ধোঁয়াটে কেরোসিনের লণ্ঠন জ্বলে উঠল। বিনু ছিল মাটি থেকে প্রায় 15 হাত উঁচুতে। সে ঘন পাতার আড়াল থেকে গলা বাড়িয়ে দেখলে দুজন ভীষণ কালো আর সন্ডা লোক ঠিক তার নিচে এসে দাঁড়িয়েছে। তাদের মাথায় ঝাঁকড়া চুল, পরনে হাঁটু পর্যন্ত কাপড়, হাতে সরকি লাঠি।
তাদের মধ্যে থেকে যে লোকটা সবচেয়ে জোয়ান আর কালো, তার কোমরে তলোয়ার বাঁধা। তাদের চেহারা দেখেই বিনু বুঝলে এরা নিশ্চয়ই ডাকাত, আর ওই তরোয়াল বাঁধা লোকটা এদের সর্দার। গাছের ওপর একজন লুকিয়ে লুকিয়ে তাদের কার্যকলাপ দেখছে। এ যদি ডাকাতরা জানতে পারত, তাহলে আর বিনুর প্রাণের কোনো আশা থাকতো না। তখনই তাকে কেটে তারা মাটিতে পুঁতে ফেলতো। তাই বিনুর বুকের ভেতর যদিও ধরাধস করছিল, তবুও সে মাটির পুতুলের মতো নিশ্চল হয়ে বসে রইল। একটু নড়লে চললে পাশে যদি শব্দ হয়। ডাকাতের দল লণ্ঠন ঘিরে বসল। সর্দার বললে, আমি সব খবর নিয়েছি। দেউড়িতে দুজন খোট্টা দারোয়ান থাকে, কিন্তু খিড়কির দরজায় কেউ পাহারা দেয় না, বুঝেছিস? একজন ডাকাত জিজ্ঞেস করলে, সর্দার, গয়নাগাটি কোথায় থাকে? সর্দার বললে, দোতলার একটা ঘরে। ঘরটা আমি বাইরে থেকে চিনে রেখেছি। এই গঙ্গারাম, তামাক সাজ। গঙ্গারাম বোধ করি ডাকাত দলে নতুন ভর্তি হয়েছে। লোকটা ওদের মধ্যে সবচেয়ে রোগা। তার কোমর থেকে একটা ছোট্ট ডাবা হুঁকো ঝুলছিল। সে সেটা খুলে নিয়ে তামাক সাজতে বসল। কিন্তু সর্দার, শুনেছি জমিদারের বন্দুক আছে, যদি... সর্দার বিদ্যুৎপুরে বললে, তোর ভয়ে প্রাণ শুকিয়ে গেছে নাকি? এত প্রাণের ভয় যখন, তোর ডাকাতের দলে ভিড়েছিস কেন? তুই যা, গিয়ে ছাগল চলাগা। অন্য ডাকাতগুলো হো হো করে হেসে উঠল। গঙ্গারাম মুখে সাহস দেখিয়ে বললে, ভয় আমি কাউকে করি না, কিন্তু যদি তারা বন্দুক চালায় তখন কি করবে? মালও হাতছাড়া হবে, মাঝখান থেকে প্রাণটাও যাবে যে। সর্দার তখন বললে, সেসব বন্দোবস্ত কি আমি না করে এসেছি রে? এই দেখ, যে ঘরে জমিদারের বন্দুক পিস্তল, সে ঘরের চাবি আমি চুরি করে এনেছি। দুদিন যে তার বাড়িতে বাসন মেজেছি, সে কি আর সাধে? এই কথা শুনে ডাকাতরা ভারী উৎসাহিত হয়ে বলে উঠলে, সাবাস সর্দার, তোমার সঙ্গে কাজ করে সুখ আছে বটে। আমাদের সঠিক সর্দার হওয়ার উপযুক্ত লোক তুমি। সর্দার আরাম করে তামাক টানতে টানতে বললে, এই কাজটা যদি মা কালীর দয়ায় ভালো ভালো উতরে যায়, তাহলে কম করে 50,000 টাকার মাল লোটা যাবে, বুঝেছিস? আখেরে আমাদের আর খেটে খেতে হবে না। বিনু ডালে বসে বসে তাদের সব কথাগুলো শুনতে পাচ্ছিল। তারা যে কার বাড়িতে ডাকাতি করবার মতলব আঁটছে তার বুঝতে আর তার বাকি ছিল না। তার ইচ্ছে হলো কোনো মতে ছুটে গিয়ে যদি খবরটা জমিদার বাবুকে দেওয়া যায়, তাহলে এখনও ডাকাতদের ধরা যেতে পারে। কিন্তু গাছ থেকে নাম পাত্র উপায় নেই, ঠিক নিচেই ডাকাতগুলো বসে আছে। ক্রমে রাত্রি গভীর হতে লাগলো। বিনুর মা নিশ্চয়ই তার জন্য ভাবছেন, হয়তো চারিদিকে খোঁজ খোঁজ পড়েও গেছে, কিন্তু বিনুর এই আস্তানাটির কথা কেউ তো জানে না, কাজেই এইদিকে কেউ খুঁজতেও আসবে না। আহারে, যদি আসতো তাহলে বেশ ভালোই হতো, ডাকাতগুলো সেই সঙ্গে ধরা পড়ে যেত। গাছের ডালে নিঃসারে বসে বসে বিনুর হাত পায়ে ঝিঁঝি ধরে গেল, কিন্তু তবু ডাকাতদের নড়বার নাম নেই। তারা বসেই আছে, বসে বসে গল্প করছে আর তামাক খাচ্ছে। শেষে যখন রাত্রি দুপুর হতে আর দেরি নেই, তখন সর্দার হুঁকো রেখে উঠে দাঁড়ালো। কোমরে তরোয়াল কষে বললে, জোয়ান সব, এবার চলো, সময় হয়েছে। গঙ্গারাম, তুমি এই গাছতলায় লণ্ঠন নিয়ে বসে থাক। এই জঙ্গলটা ভারী বিশ্রী, পথ হারিয়ে যাওয়ার ভয় আছে। কাজ ছেড়ে ফিরে এসে আমি কুক দেব, তখন তুই লণ্ঠন নাড়বি, তাহলে আমরা বুঝতে পারবো তুই কোথায় আছিস। এই গাছতলায় ফিরে এসে আমরা মাল ভাগ বাটোয়ারা করব, বুঝলি? গঙ্গারাম ভয় পেয়ে বললে,
আমি একলা থাকবো, কিন্তু যদি... তার গলা কাঁপতে লাগলো। সর্দার তাকে ধমক দিয়ে বলল, ভয় কিসের? বাঘ ভাল্লুকে তোকে খেয়ে ফেলে নাকি? এ বনে শিয়াল ছাড়া আর কোনো জানোয়ার নেই। গঙ্গারাম বললে, বাঘ ভাল্লুক নয়, কিন্তু যদি তেনারা রাত্রে যাদের নাম করতে নেই তারা। সর্দার হো হো করে হেসে উঠল। ও ভূত! তা যদি ভূতের ভয় করে রাম নাম করিস। তারপর জয় মা কালী বলে ডাকাতের দল অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। গঙ্গারাম লণ্ঠনটি 2 হাঁটুর মধ্যে নিয়ে উপুর হয়ে বসে রইল আর ভয়ে ভয়ে এদিকে ওদিকে তাকাতে লাগলো। হঠাৎ গুরুতর বিপদে পড়লে অনেকের বুদ্ধি লোপ পেয়ে যায়, আবার কেউ কেউ আছে বিপদ যত ঘিরে ধরে তাদের বুদ্ধিও তত পরিষ্কার হয়। ডাকাতরা যখন গঙ্গারামকে রেখে চলে গেল, তখন বিনুর মাথায় একটা চমৎকার মতলব খেলে গেল। কি করে ডাকাতদের জব্দ করা যেতে পারে তার একটা প্ল্যান সে চোখের সামনে পরিষ্কার দেখতে পেল। ডাকাতরা চলে যাওয়ার পর আধ ঘন্টা কেটে গেছে। তখন বিনু গাছের ওপর একটু নড়ে চড়ে বসল। খড়খড় শব্দ শুনেই গঙ্গারাম সব হয়ে একবার ওপর দিয়ে তাকিয়ে জোরে জোরে বলতে লাগলো, রাম 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 রাম। এমনই ভাবে 10 মিনিট রাম নাম জপ করার পর গঙ্গারাম যেই থেমেছে, অমনি পাতা শুদ্ধ অশুদ্ধ গাছের একটা ডাল তার সম্মুখে পড়ল। গঙ্গারাম আঁতকে উঠে আরো জোরে রাম নাম করতে লাগলো, রাম 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 রাম, আর চমকে চমকে চারিদিকে তাকাতে লাগলো। বিনু দেখলে গঙ্গারামের অবস্থা শোচনীয় হয়ে এসেছে। সে তখন নাকি সুরে গাছের ওপর থেকে বললে, কেটা? গঙ্গারাম আর থাকতে পারলে না। বাবা গো, মেরে ফেললে গো, ভূতে মেরে দিলে গো, বাবা গো ভূত বলে চিৎকার করতে করতে লম্বা লম্বা পা ফেলে দৌড় মারলে। এই জঙ্গলের মধ্যে সে যে আর আসবে না তাতে কোনো সন্দেহ রইল না। বিনু তখন হাত পা ছড়িয়ে শরীরটাকে ঠিক করে নিলে, কিন্তু গাছ থেকে নামলো না। প্রায় ঘন্টা 2 কেটে যাওয়ার পর বিনু দূর থেকে সর্দারের কুক শব্দটা শুনতে পেল। একটা অনৈসর্গিক দীর্ঘ হুঙ্কার। বিনু তৈরি হয়েই ছিল, চট করে নেমে এলো। নিজের ধুতির পার আগে থেকেই ছিঁড়ে রেখেছিল, তাতে লণ্ঠনের হাতলটা বেঁধে গাছের একটা নিচু ডালে ঝুলিয়ে দিলে। তারপর লণ্ঠনটাকে বেশ একটা দোলা দিয়ে তাড়াতাড়ি একটা ঘন ঝোপের মধ্যে গিয়ে লুকিয়ে রইল। খানিক পরে ডাকাতের দল এসে পৌঁছালো। সর্দারের পিঠে একটা সাদা কাপড়ের পোটলা। আনন্দে তাদের চোখ বাঘের চোখের মতো জ্বলছে। লণ্ঠনটা গাছ থেকে ঝুলছে দেখে সকলে একসঙ্গে বলে উঠল, কি গঙ্গারাম কোথায়? সর্দার বললে, নিশ্চয়ই কাছাকাছি কোথাও গেছে, লণ্ঠনটা এখনো দুলছে দেখছো না। তখন সকলে গঙ্গারামের জন্য অপেক্ষা করতে লাগলো। অনেকক্ষণ কেটে গেল, কিন্তু গঙ্গারামের দেখা নেই। সকলে ব্যস্ত হয়ে উঠতে লাগলো। তারা লুটের মাল ভাগ করে নিয়ে সরিয়ে পড়তে চায়, কারণ ভোর হলে আর এই জঙ্গলে থাকা নিরাপদ হবে না। সর্দার অধীর হয়ে বলল, তাই তো, গঙ্গারামটা গেল কোথায়? সে মুখের মধ্যে আঙুল পুড়ে একরকম লম্বা শীষ দিল, তারপর কান খাড়া করে বসে রইল, কিন্তু গঙ্গারামের শীষ শুনতে পেল না। শেষে অধৈর্য হয়ে একজন ডাকাত বলে উঠল, সর্দার, গঙ্গারামের জন্য বসে থেকে কাজ নেই, এদিকে ভোর হয়ে আসছে, এসো আমরা 5 জনে ভাগাভাগি করে নিয়ে যে যার জায়গায় ছড়িয়ে পড়ি। সর্দার বড় বড় লাল চোখ দুটো তার দিকে ফিরিয়ে বললে, আমার দলে ওইসব দাগাবাজি চলবে না।
মা কালীর পা ছুঁয়ে এ কাজে নেমেছি, দিব্যি করেছি কখনো সাঙ্গাতের সঙ্গে দাগাবাজি করব না। মাল চুল চিরে 7 ভাগ হবে, 2 ভাগ আমি নেব, বাকি 5 ভাগ তোমরা 5 জনে নেবে। গঙ্গারাম এ কাজে যখন আমাদের সঙ্গে আছে তখন তাকেও তার বখরা দিতে হবে। একজন বললে, সে তো ভালো কথা, কিন্তু গঙ্গারাম যদি পালিয়ে গিয়ে থাকে তাহলে কি হবে? সর্দার উঠে দাঁড়িয়ে বললে, চলো আমরা 5 জন 5 দিকে গঙ্গারামকে খুঁজে আসি। 8 ঘন্টার মধ্যে যদি তাকে না খুঁজে পাওয়া যায় তখন আমরা আবার এখানে ফিরে আসব। তারপর আমরা কয়জনই মাল বখরা করে নেব। কি বলো সবাই? ডাকাতরা সবাই সাই দিলে। সর্দার তখন বললে, এই পোটলাটা এইখানে এই আলোর তলায় রইল, আমি ফিরে না আসা পর্যন্ত কেউ এতে হাত দেবে না। যদি কেউ হাত দাও তাহলে। বলে প্রত্যেকের মুখের দিকে একবার তাকালে। সেই ভয়ঙ্কর দৃষ্টির মানে বুঝতে কারো কষ্ট হলো না। তারপর 5 জন 5 দিকে বেরিয়ে গেল। বিনি যখন দেখলে তারা অনেক দূরে চলে গেছে তখন সে পা টিপে টিপে ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো। তারপর পুটুলিটা কাঁধে করে কাঠবিড়ালির মতো কাছে উঠতে আরম্ভ করলো। 10 মিনিটের মধ্যে পুটুলিটা নিজের দোলনার মধ্যে লুকিয়ে রেখে বিনু আবার নিচে নেমে এলো। যাক, লুটের মাল তাহলে হস্তগত হয়েছে, এবার ডাকাতদের ধরা চাই। 8 ঘন্টা শেষ হতে আর দেরি নেই, এখনই বোধ হয় ডাকাতের দল ফিরে আসবে। বিনু অন্ধকারে ছায়ার মতো কালী মন্দিরের দিকে মিলিয়ে গেল। ডাকাতরা সবাই প্রায় একসঙ্গে ফিরে এলো। দেখলে বোঁচকা নেই। সর্দার গর্জন করে উঠল, বোচকা কোথায় গেল? কারও মুখে কোনো কথা নেই। সবাই একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। সকলের চোখেই সন্দেহের ছায়া। এ ভাবছে ও নিয়েছে, ও ভাবছে এ নিয়েছে। সর্দার তলোয়ার বের করে ভীষণ স্বরে বললে, কে সরিয়েছে এক্ষুনি বল, নাহলে আজ সকলের মাথা এখানেই কেটে রেখে যাব। ডাকাতরাও সরকি ছোড়া বাগিয়ে দাঁড়ালো। একজন বললে, সর্দার এ তোমার কাজ, তুমি মাল এখানে রেখে গঙ্গারামকে খুঁজতে যাওয়ার ফোন দিবার করেছিলে। সর্দার বললে, ওরে মূর্খ, আমি নিলে কি আর ফিরে আসতুম? এ তোদেরই কারু কাজ। ডাকাতদের মধ্যে লড়াই বাঁধে আর কি। এমন সময় তাদের মধ্যে একজন চেঁচিয়ে বলে উঠল, বুঝেছি বুঝেছি, এ সেই হারামজাদা গঙ্গারামেরই কাজ। সকলে অস্ত্র নামালো। সর্দার একটু ভেবে বললে, তা হতে পারে, গঙ্গারাম হয়তো কাছেই লুকিয়েছিল, আমাদের ডাকাডাকিতে ইচ্ছে করেই সাড়া দেয়নি। তারপর যেই আমরা তাকে খুঁজতে বেরিয়েছি অমনি গঙ্গারামটা কি নেমো খারাম। ঠিক এই সময় ঠুং করে কালী মন্দিরের ঘণ্টা বেজে উঠেই থেমে গেল। যেন অসাবধানে বেজে ওঠার পর কে ঘণ্টাটা হাত দিয়ে চেপে ধরল। ডাকাতরা উত্তেজিতভাবে পরস্পরের মুখের পানে তাকাতে লাগলো। সর্দার চাপা গলায় বললে, গঙ্গারাম কালী মন্দিরে লুকিয়েছিস? তোমরা সকলে আস্তে আস্তে আমার পেছনে এসো। ডাকাতরা হাতের অস্ত্র বাগিয়ে ধরে প্যাদের মতো নিঃশব্দে মন্দিরের দিকে চলল। বিনু মন্দিরের চাতালের আড়ালে হাঁটু গেড়ে লুকিয়ে বসেছিল। যখন দেখলে 5টা অন্ধকার মূর্তি পা টিপে টিপে মন্দিরের মধ্যে ঢুকে গেল, তখন সে বিদ্যুতের মতো এসে প্রাণপণে জোরে মন্দিরের লোহার দরজাটা টেনে করাত করে বাইরে থেকে শিকড় লাগিয়ে দিল। তারপর সেই অন্ধকারের ভিতর দিয়ে উঠি কি পরি করে সে গ্রামের দিকে ছুটতে আরম্ভ করলো। কাঁটায় হাত পা ছিঁড়ে গেল, কাপড় ছিঁড়ে গেল, কিন্তু সেদিকে সে তাকিয়েও দেখলে না। গ্রামের সীমানায় যখন এসে পৌঁছালো তখন পূব আকাশে একটুখানি দিনের আলো দেখা দিয়েছে। বেলা প্রায় 10টার সময় জমিদার ভূপতিবাবুর বৈঠকখানায় মস্ত সভা বসেছিল। কাঁশুদ্ধ লোক সেখানে হাজির ছিলেন, এমনকি বিনুর বাবা হারান হালদারও বাদ পড়েনি।
ডাকাতরা গত রাত্রে যে সমস্ত জিনিস লুট করে নিয়ে গেছিল সেই সবই পাওয়া গেল। পুটুলির মধ্যেই ছিল। ডাকাতদের কালী মন্দির থেকে বার করে পুলিশ থানায় গ্রেপ্তার করে নিয়ে গেছে। উপস্থিত সবাই বসে বসে বিনুর গল্প শুনছিল। কি করেছে ডাকাত ধরলে। সবাই মুগ্ধ হয়ে শুনছিল। কারো মুখে একটি কথা নেই। বিনুর গল্প শেষ হওয়ার পর খানিকক্ষণ বৈঠকখানা নীরব হয়ে রইল। তারপর জমিদার ভূপতিবাবু বিনুকে কোলে টেনে নিয়ে বললেন, বাবা, তুমি আজ যে সাহস আর বুদ্ধি দেখিয়েছ, গল্পের বইয়েও সেরকম পাওয়া যায় না। আর আমার যে উপকার তুমি করেছো তা জীবনে ভোলবার নয়। কাল আমি তোমার প্রতি অবিচার করেছিলাম বটে, তোমার বাবার ওপর রাগ করে তোমাকে শাস্তি দিতে চেয়েছিলাম। তাই ভগবান আমাকে ভালো রকম শিক্ষা দিয়েছেন। তোমার বাবা আমার সঙ্গে যত ইচ্ছে মামলা করুক, কিন্তু আজ থেকে তোমার সমস্ত লেখাপড়ার ভার আমি নিলুম। তুমি যতদূর পড়বে, বিএ এমএ পাস করে যদি তুমি বিলেত যেতে চাও, সে খরচও আমি জোগাবো। তোমার মতো রত্ন যদি পয়সার অভাবে পড়াশোনা না করতে পারে, তাহলে আমাদের দেশের দুর্ভাগ্য। আশীর্বাদ করি তুমি বিদ্বান হয়ে দেশের মুখ উজ্জ্বল করো। জমিদারবাবুর কথা শুনে সকলে আনন্দধ্বনি করে উঠল। বিনু কৃতজ্ঞতা ভরা বুকে তার পায়ের ধুলো মাথায় নিলে। সেটা কি রকম? অনেক এমন তান্ত্রিক বা কাপালিক আছে যারা ভূত প্রেত বা তাল বেতালে সিদ্ধ হয়, জানেন তো? এ সিদ্ধি তারা সত্যি লাভ করে কিনা তা বলা কঠিন। তাদের সিদ্ধি লাভটা যে তপ দ্বারা হয় বা অন্য কোনো পথে হয় কিনা তাও সহজে বলা চলে না। তবু আজ